ওনাদের যে মূল লক্ষ্যটা, সেই লক্ষ্য থেকে অনেকগুলো ক্ষেত্রে ওনারা অনেক উপদেষ্টা বিচ্যুত হয়ে গেছেন। তারা কিছু অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে টানাটানি করছেন। এই অপ্রয়োজনীয় কাজগুলি করতে যেয়ে অনেকগুলি জায়গায় মূল লক্ষ্য থেকে তারা সরে যাওয়াতে এবং মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের হতাশা, এক ধরনের অনাস্থা এদের প্রতি তৈরি হয়েছে। আপনি দেখেন যে বাণিজ্য মন্ত্রণালয় একজনকে পাল্টে একজনকে মহা স্মার্ট লোককে নাকি আনা হলো, শুনলাম ওই নাকি খুবই স্মার্ট। তো ওনার স্মার্টনেসের কোনো নমুনা কি আমরা দেখতে পাইনি। কিন্তু আপনি বলবেন আগের মতো তো হইচই হয় না, হইচই হবে কি? মানুষ তো অভ্যস্ত হয়ে যাচ্ছে এখন, এবং মানুষ এখন এদের বিরুদ্ধে কিছু বলতেও বিরক্ত বোধ করে। এদের ব্যাপারে কী বলবো আর? তো উনি যে নতুন একজন আসছেন, কি দেখাচ্ছেন এমন তো বলেন তো দেখি, কোন জায়গায় আপনি স্বস্তি পাচ্ছেন? এই যতগুলো আপনি দেখবেন যে ইউনূস সাহেবেরকে যতগুলো বিদেশি মিডিয়া ইন্টারভিউ করেছে, সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন কমন। সেই প্রশ্নটা হলো আপনি নির্বাচন কবে দিচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু সবাই নানা ফরম্যাটে জিজ্ঞাসা করছে, এবং সারা দুনিয়ারই কিন্তু এটা একটা জানার আগ্রহ যে এই সরকার নির্বাচনটা কবে দেবে, মানে একটা গণতান্ত্রিক সরকারের হাতে তারা কখন হস্তান্তর করবে এবং কিভাবে করবে। এবং এই সরকারের একটা প্রতিশ্রুতিও ছিল জনগণের প্রতি, মানে জনগণই তাদের কাছে চেয়েছিল যে আর 10টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের মতো নয়, আপনারা কিছু সংস্কার করবেন। সেই সংস্কার কর্মকাণ্ড নিয়েও কিন্তু এই সরকার খুব স্পষ্ট কিছু বলতে পারে না কেমন দেখে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ওনারা একটা নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন করছে। সেই কমিশন থেকে রিপোর্ট দিবে। সেই রিপোর্ট পাওয়ার আগেই এবং নির্বাচন সংস্কার বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার আগেই ওনারা কিন্তু নির্বাচন কমিশন গঠন করে ফেলেছে। হয় এখন এরা তো বলবে এই নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া গঠন করা হয়েছে, এই নির্বাচন প্রক্রিয়াটা তো ভালো না। আমি আবার কালকে একটা ইন্টারভিউ পড়লাম এই নির্বাচন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান বদিউল আলম মজুমদারের, উনি বলেছেন যে 5 জনকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে, এদের একজনকেও উনি চিনেন না। আপনি ভাবেন, নির্বাচন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান এবং যিনি সারাটা জীবন ওনার সুজনের মাধ্যমে নির্বাচন নিয়েই কাজ করলেন, উনি এই নতুন নির্বাচন কমিশনের 5 জনের একজনকেও চিনেন না। তো ভাবেন কি নির্বাচন কমিশন আমরা গঠন করছি, এবং যে সার্চ কমিটির মাধ্যমে এবং যে প্রক্রিয়া গঠন করছে 2022-এর যে আইনের বলে গঠন করা হয়েছে, সেটাই কোনো আইন। আবার বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন নির্বাচন দিলেই এই ধরনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে কি যেভাবেই হোক আমরা যদি একটি নির্বাচন দিতে পারি সব সমস্যার সমাধান। উনি বিএনপি করেন, ওনার একটা পলিটিক্যাল পার্টি করেন, ওনার পার্টির একটা রাজনীতি আছে, ওই পার্টির রাজনীতির মতো করে উনি কথা বলেছেন। আমি তো আর পার্টি করি না, আমি সাধারণ মানুষ, আমি যেভাবে বুঝি আমি আমার কথা বললাম। নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু সংস্কারগুলিও প্রয়োজন। আমি মনে করি সংস্কারগুলো হওয়া উচিত। আমি যেটা মনে করি যে এই সরকারের উচিত যে সংস্কারের যে কাজগুলো তারা করছে সেটা আরও দ্রুত গতিতে করা, এবং তারা এমন কিছু না করা যা নাকি সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যায়। কিন্তু এখন যে অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে আমরা আছি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি যথেষ্ট কঠোর অবস্থানে না আসে, তারা যদি কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সেটি আরও বেশি দূরে চলে যাচ্ছে কি? ওখানে ঝামেলা হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে উনি যদি কঠোর হইতে বলেন, তাহলে তো এই বাহিনীটার মধ্যে মনোবলটা তো ফিরে আনতে হবে। এই মনোবল ফিরে আনার জন্য তারা কি এমন কোনো ভূমিকা নিয়েছেন যে কারণে মনোবল ফিরে আসতে পারে? আমি তো দেখি না। উনি 2 দিন পর আইজিপি চেঞ্জ করতেছেন, কমিশনার চেঞ্জ করতেছেন। অবসরপ্রাপ্ত একজন লোক যিনি অবসরে চলে গেছেন, ওনাকে আবার নিয়ে আনছেন, ভালো করছেন। উনি যদি ক্যাপেবল হন ভালো, আমি তো কোনো আপত্তি দেখি না। কিন্তু আবার যেন পুলিশের মধ্যেও তো নানা ধরনের আপনার এই ধরনের মানে হতোদ্যম হওয়ার মতো ঘটনা আছে। আমি জানি অনেকগুলি পুলিশ কর্মকর্তা আছে যারা নাকি যাদেরকে আগের সরকার অন্যায়ভাবে বের করে দিয়েছিল, চাকরি খেয়েছিল, তারা এটা নিয়ে আদালতে গেছে। তাদের যে প্রশাসনিক যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে গেছে, সেই ট্রাইব্যুনালে তারা জিতছে, আরেক আদালতে গেছে, তারা কিন্তু আদালতে জিততেছে। তো ওই লোকগুলোকে নিয়ে আসেন। আপনি তো একদম অবসরে যাওয়া লোককে নিয়ে আসছেন, যারা আগের গভর্নমেন্ট দ্বারা ক্ষতিগ্রস্ত এবং যারা সেই ক্ষতিটা প্রমাণ করতে পেরেছে যে আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তাদেরকে আনেন। ওরকম সংখ্যা প্রায় 250-এর উপরে আছে। তো ওদেরকে আনলেই তো হইতো। বাংলাদেশের মানুষ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয়। এই তথ্যটা আপনি কোথায় পেলেন? বাংলাদেশের মানুষ হয়তো আপনি বলতে পারেন যে গ্রামের মানুষ মাসকুল প্রতিশোধ পরায়ণ নয়, কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ান এরা প্রতিশোধ পরায়ণ নয়। আওয়ামী লীগ কি গত 15 বছর প্রতিশোধ পরায়ণতা দেখায়নি? আমি তাদের উদাহরণ দিয়ে বলেছি, তারা যতখানি প্রতিশোধ পরায়ণ, এখন হয়তো আমরা তার থেকে আওয়ামী লীগের লোক যারা ছিল তারা কি বাংলাদেশের লোক না? তারা বাংলাদেশের লোক। এবং আওয়ামী লীগের পতনের পর
আওয়ামী লীগ যখন নাকি নাই বলা যায়, তখন কি প্রতিশোধ পরায়ণতা আমরা দেখছি না? আওয়ামী লীগ হলে এই ট্যাগিং যেটা হচ্ছে, স্বৈরাচারের দোসর, তারে ধরো তারে মারো, স্কুলের স্টুডেন্টরা যে কলেজের প্রিন্সিপালকে ঘাড় ধরে নামিয়ে দিচ্ছে, এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? সব জায়গায় কি সব প্রিন্সিপালকে নামানো হচ্ছে তার স্বৈরাচারের সঙ্গে থাকার কারণে, নাকি কোনো এক সময় হয়তো কোনো স্টুডেন্ট নেতাকে সে তার মানে অন্যায্য সুবিধাটা দেয় নাই, এই জন্য হতে পারে। স্টুডেন্টরা এককভাবে বিচার করছে, এরে ধরতেছে, তারে মারতেছে, তারা ওখান থেকে নামাই দিচ্ছে, তারা ধরতে, এগুলি কি প্রতিশোধ পরায়ণতা নয়? যারা করতেছে স্বৈরাচারের দোষর হিসেবে ট্যাগ দিয়ে যাকে তারা করতেছে, সেই লোকটাকে বাংলাদেশের নাগরিক না? এগুলি অনেক কিছু হচ্ছে। এখন যেটা হচ্ছে ভাই, এটা আমি পছন্দ করি না, এটা আমি একদমই পছন্দ করি না। আওয়ামী লীগ আমলে দেখেছি দেশটাকে বিভক্ত করতে, এখন দেখছি আবার দেশটাকে বিভক্ত করতে। এখানে আমাদের সাংবাদিকদের মধ্যে কি হচ্ছে? 200-300 লোকের আপনি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছেন কেন? এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? প্রেস ক্লাবে কি দেখতেছি, মানে 40 জন 50 জন লোক এখন প্রেস ক্লাবে মেম্বারশিপ বাতিল করে দিচ্ছেন কেন? এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? যারা এগুলি করছে তারা এতদিন তো বেয়ালের মতো মিউ মিউ করতো, হঠাৎ করে তারা সবাই সিং হয়ে গেছে। এগুলি কি ভাই? এটাকে কোনো স্বাভাবিক অবস্থা বলা যায় না। সুযোগ বুঝে সবাই আসলে তাদের ক্ষমতা সদ্ব্যবহার করতে চান বাংলাদেশে। সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে, এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না, যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল। আওয়ামী লীগ মনে করছিল এই দিনের কখনো শেষ হবে না, এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না। যা ইচ্ছে তাই করতেছে। কেন করতেছে? উপদেষ্টারা করতেছে, উপদেষ্টারা করতেছে না, এই ধরনের কাজ করতেছে, যা ইচ্ছে তাই করতেছে। তারা বারবার বলছেন যে তারা আসলে এক ধরনের সংস্কার কাজ করতে চাইছেন, কিন্তু সেই সংস্কার আমরা দেখতে পাচ্ছি নাকি আরো অনেক বেশি সংঘাত সহিংসতা দেখতে পাচ্ছি। সোহরাব হাসান, এই যে ট্যাগিং এর কথা বললেন মাসুদ কামাল, ভারতের দালাল বলে একটি শব্দ এখন আমরা প্রায়শই শুনে থাকি, বিশেষ করে গণমাধ্যমগুলোর ক্ষেত্রে। চাইলেই কি আসলে আপনি কোনো কারণ ছাড়া যে কোনো গণমাধ্যমকে এই শব্দ দিয়ে ট্যাগিং করতে পারেন? সেই সুযোগ আছে কি? না, সুযোগ তো থাকার কথা না, এবং সরকারের দেখার কথা, কিন্তু সেটা দেয়া হচ্ছে তো। এবং দেশে বিদেশে এই চক্র বা এই গোষ্ঠী তো বেশ সক্রিয়, এবং আপনি দেখলেন যে দিনের পর দিন, প্রথম দিন কর্মসূচি নিল প্রথম আলোর বিরুদ্ধে, তারপর প্রথম আলোর অফিসের সামনে, তারপর দিন নিল, এবং এখন যে দেশে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা তাদের নিরাপত্তার জন্যে অফিসে পাহারা বসাতে হয়, পুলিশ বা সেনা সদস্য তারা নিরাপত্তা নিশ্চিত করতে হয়, সে দেশে আপনি কীভাবে বলেন যে গণমাধ্যম স্বাধীন? মানে তারা তো ভয়ের মধ্যে থাকে। এবং এই যে দুটি গণমাধ্যম অফিস ঘেরাও করেছে, তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চলছে, অন্যরাও তো ভয় পেয়ে যাবে। আওয়ামী লীগ আমলে কী হয়েছে? একই ঘটনা ঘটছে। সাবেক প্রধানমন্ত্রী প্রথম আলো ডেইলি স্টারের উপর বিষোদ্গার করেছে, মামলা দিয়েছে, অন্য পত্রিকা ভয় পেয়েছে, অথবা প্রলোভনে তারা আকৃষ্ট হয়ে গেছে। সুতরাং এই ধারাটা আইনের শাসন হচ্ছে সবার উপর। আইনের শাসন গত 15 বছরে যে ঘাটতি ছিল, সেই ঘাটতি থেকে কোথায় কোথায় এই সরকার কী বলে মুক্ত হতে পেরেছে বা সেখানে ঘাটতি পূরণ করতে পেরেছে। আপনি যেমন মামলা, আওয়ামী লীগ কী হতো যে বিএনপির এত লাখ লোক, 40 লাখ 50 লাখ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবং 1 লাখের বেশি মামলার সংখ্যা ছিল। আজকে কি হচ্ছে? আজকেও তো লাখ লাখ আসামি। ধরুন একটি হত্যাকাণ্ডে 700 লোক যুক্ত হতে পারে। হত্যা মামলা, হত্যাকাণ্ড তো ঘটনা ঘটাতে হবে, এবং তার পারিপার্শ্বিক, তার তথ্য প্রমাণ থাকতে হবে, আলামত থাকতে হবে, সাক্ষী থাকতে হবে। আপনি এরকম একজনের বিরুদ্ধে দিলেন। সাংবাদিকরা, কোনো সাংবাদিক যে দালালি করে থাকে, ওই সরকারের সহায়তা করে থাকে, অথবা আর্থিক সুবিধা নিয়ে থাকে, না, সেই নির্দিষ্ট অভিযোগ দেন, আপনি সবার বিরুদ্ধে হত্যা মামলা দেন, সেই সুযোগ নেই। মাসুদ কামাল, ভারত নিয়ে অনেক রকমের আলোচনা চলছে, ভারতই সব ষড়যন্ত্র করছে, ভারতে বসে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি সব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। ভারত নিয়ে এখনো আসলে আমাদের অনেক ভয়। শেষ পর্যন্ত আসলে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড কিংবা ইসকন নেতার গ্রেপ্তারের জের ধরে আসলে যে ধরনের ঘটনা আমরা দেখেছি, সেটি নিঃসন্দেহে আমরা দেখতে চাইনি। আপনি কি মনে করছেন সেই ঘটনাকে ঘিরে, চট্টগ্রামের এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের মানুষ এখনো আসলে যথেষ্ট সম্প্রীতি কিংবা ঐক্যের জায়গাটিতে আছে, নাকি আরও সামনে আরও ভয়াবহ কিছু আমরা দেখতে যাচ্ছি? সামনে যে কী হবে বলা কঠিন। তবে ভারতে যে কথাটা আপনি বললেন, ভারতের ভূমিকাটা
এটা আপনি হয়তো প্রমাণ করতে পারবেন কি পারবেন না, হয়তো ওইভাবে অকাট্যভাবে প্রমাণ করা যাবে না, কিন্তু এটা সত্য, এটা তো ফিলিংসের ব্যাপার। যে আমরা ফিল করি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা আগের মতো নেই। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে সম্পর্কটা আমাদের ছিল, মানে ভারত আমাদের দিকে যতটা অনুগ্রহের চোখে তাকাতো, ভালোবাসার চোখে তাকাতো কিনা জানি না, তবে যতটা অনুগ্রহ চোখে তাকাতো ততটা এখন তাকায় না, এটা সত্য। কিন্তু ভারত আমাদের সঙ্গে খুব একটা বিরূপ আচরণ করছে, কিছু ক্ষেত্রে করছেও, কিন্তু একদম যে করছে না তা না। তো সেগুলো তো সত্য। এখন সেগুলি আমাদেরকে পেইন দেয়, অবশ্যই আমাদেরকে সেগুলো খুব একটা আনন্দিত করে না। কিন্তু প্রশ্ন হলো, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য চেষ্টা আমাদেরকে করতে হবে, তাদেরকেও করতে হবে, কিন্তু আমাদের জন্য বেশি প্রয়োজন এটা। কারণ আমরা তো ওদের উপর মুখাপেক্ষী, বিভিন্ন বিষয়ের কারণে আমরা কিন্তু ওদের উপর মুখাপেক্ষী। তো সেটা কি আমরা করেছি? সেই জায়গাতেও কিন্তু প্রশ্ন আছে। ভারত ধরেন আপনার অনেক দিন ধরে আমাদের দেশের মানুষকে ভারতে যাওয়ার ভিসা দিচ্ছে না, এটা আমরা দেখছি। এতে ওদেরও হচ্ছে ক্ষতি, ওদেরও ক্ষতি হচ্ছে, ওদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হচ্ছে, আমাদেরও হচ্ছে। তো এই জিনিসটাকে কি আমরা দ্বিপাক্ষিক একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে নিতে পেরেছি? আবার দেখেন, আমাদের এখানে কিছু হলেই ভারত, হলেও কি না হলেও কি, এই সংখ্যালঘু অত্যাচারের বিষয়ে ভারত নানা ধরনের মন্তব্য করছে। ওরা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে তারা এটার প্রতিবাদ করছে, এবং তারা যে প্রতিবাদটা করছে, বিবৃতি দিচ্ছে, ওই বিবৃতিটা কি আসলে বস্তুনিষ্ঠ বিবৃতি? তারা যে আমাদের এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে বলছে, এটা কি আসলেই সত্য? ওই আমরা তো এরকমভাবে দেখছি না, কিন্তু এই প্রচারণা তো চলছে। এখন সমস্যাটা কি জানেন? ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে আমাদের সম্পর্কে বললো আমাদের এখানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, এবং আমরা সংখ্যালঘুদের উপর নাকি দলবদ্ধ আক্রমণ হচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো। আমরা জানি এটা ঠিক না। আমি সৌরভ ভাই সারাদিন ধরে চিৎকার করে বললাম যে এটা ঠিক না, কিন্তু আমরা ঠিক না বললাম, প্রমাণ দিলাম, এটাই কি দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে? নাকি ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট গ্রহণযোগ্য হবে? ডোনাল্ড ট্রাম্পের টুইট গ্রহণযোগ্য হবে, কারণ সে এখন প্রেসিডেন্ট, শক্তিশালী। এবং একটা শক্তিশালী লোক যদি মিথ্যা করেও একটা কথা বলে, সেই কথাটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কোনো না কোনোভাবে কূটনৈতিক তৎপরতায় ভারতের সাথে একটু পিছিয়ে আছে। পয়েন্টটা এটাই যে আমাদেরও কূটনৈতিক তৎপরতা, আমি মনে করি আরও তৎপর হওয়া উচিত আমাদের। খালি ভারতের একটা বিবৃতি দিল, এটাকে অস্বীকার করলাম, অমুক করলাম, তমুক করলাম, এটা না। আমি মনে করি এটাকে আরও টেকনিক্যালি, আরও সতর্কভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত। কিন্তু সেই জায়গাটি দায়িত্বটা তো আসলে মূলত যারা এখন উপদেষ্টা পদে আছেন তাদের করার কথা ছিল। তাদেরকে কি আদৌ আমরা কোনো কঠোরভাবে কোনো কিছু করতে দেখেছি? এই যে 3টি কলেজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলো, সেখানে একজন উপদেষ্টা বা তার সহকারী বা একজন সচিব কেন যাবেন না? মানে সরকার কেন রেসপন্স করবেন না? হ্যাঁ, প্রধান উপদেষ্টা গেলেই বা ক্ষতি কি? এবং তিনি তো তার নিরাপত্তা নিয়েই যাবেন, সুতরাং তার তো ভয় নেই। যে এরকম প্রতিটি ঘটনা আমরা শিল্পাঞ্চলেও দেখেছি, কোনো উপদেষ্টা তো যাননি। চট্টগ্রামে দেখলাম যে ছাত্রনেতারা গিয়েছেন, ভালো এটি, কারণ এত বড় দুঃখজনক ঘটনা, নৃশংসভাবে হত্যা করেছে এই আইনজীবীকে। কিন্তু এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে এরকম ঘটনা ঘটতে পারে। এর আগেও ইসকন সেখানে সংগ্রাম করেছে, বিক্ষোভ করেছে, এবং তাদের বিরুদ্ধেও আন্দোলন হয়েছিল। তখন কিন্তু একটা অরাজক পরিস্থিতি হলো, আর সেটি সামাল দিল। কিন্তু কালকে যে এরকম ঘটনা ঘটতে পারে, আর সেটি সরকারের যারা কর্তৃপক্ষ, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি তো আমলে নেওয়া উচিত ছিল, এবং প্রয়োজনীয় সেখানে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা উচিত ছিল। একজন আদালত প্রাঙ্গণের পাশে এরকম মানে কিছু অপ্রীতিকর ঘটনা আমরা দেখছি, অপ্রীতিকর না মানে ছুঁড়ে মারার মতন ঘটনা ঘটছে না, সেটা তো হচ্ছে আরো ভয়াবহ। উচ্চ আদালতে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসেও ঘটেছে কিনা যে আইনজীবী অন্য একজন যে ক্ষুব্ধ থাকে, আমরা বিভিন্ন বিচারিক আদালতে দেখেছি যে অভিযুক্ত যে আসামি শাস্তির ঘোষণা করা হলো, সে ক্ষুব্ধ হয়ে তাকে মারতে যায় অথবা তাকে তার উপর মানে কোনো একটা তৎপরতা দেখায়, হ্যাঁ, বা বিক্ষোভ করে বা গালাগাল করে। কিন্তু উচ্চ আদালতে এরকম, কারণ উচ্চ আদালতের কত বছর তার বিচারিক কাজ শেষ করার পর উচ্চ আদালতে যায় বা আইন ব্যবসা করে। আবার উচ্চ আদালতে যারা আইন ব্যবসা করেন বা যারা আইনজীবী, তাদের তো একটা দায়িত্ববোধ, তাদের এবং আইন যেটা মানে আইনজীবীর পোশাক পরলে কিন্তু তিনি আইনজীবী ছাড়া তিনি আইনজীবীর ব্যবহারই করতে হবে।
তিনি রাজনৈতিক দলের মাস্তান বা রাজনৈতিক দলের নেতার মতো আচরণ করতে পারে সেটা কি আসলে কোনো না কোনো ভাবে আমরা ধরে নিয়েছি যে আমরা আসলে এখন যা চাইবো তাই পেয়ে যাব, সেই ধরনের কি মানসিকতা কি কাজ করছে আমাদের মাঝে? এক হচ্ছে যে কি বলে সব পেয়েছে দেশ বাংলাদেশ বলা হয় না, তো এরকম একটা ধারণা যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজয় ভোগ করেছে সবাই যে পারছে তা নয়, যারা পরাজিত তারা তো চলে গেছে। আরেকটি কথা যেটা আলোচনার শুরুতে আসলো যে সব কিছুতে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর এবং ষড়যন্ত্র দেশি বিদেশি, হ্যাঁ থাকলে ধরা হোক না কেন, সেটি কেন ধরতে পারছে না? মাসুদ কামাল কি মনে করছেন আপনি? বারবার আসলে যে ধরনের ঘটনাই ঘটছে আমরা একই দিকে আসলে ঘটনাকে মোড় নিয়ে দিয়ে যাচ্ছি। নানা পক্ষের মধ্যে একটি পক্ষের কথা সবসময় উপদেষ্টারা আসলে খুব সুস্পষ্টভাবেই বলেন যাই ঘটছে সবকিছুই ফ্যাসিবাদের দোসররা করছেন। তাহলে কেন তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না? তারা কি করে আসলে এই ধরনের ঘটনা ঘটাতে পারছে না? এই যে সৌরভ ভাই যে ঘটনা বললেন যে উচ্চ আদালতে একজন আইনজীবী বিচারকের প্রতি ডিম নিক্ষেপ করেছেন, তো এখানে ফ্যাসিবাদের দোষটাকে, এই ঘটনাটা যদি মন্দ হয় এখানে ফ্যাসিবাদের দোষরকে ডিম এখন একটা বের করতে পারেন আপনি। এই ডিম যেখান থেকে কিনেছে সেই ডিম যে বিক্রি করেছে সে ফ্যাসিবাদের দোষর হতে পারে, এছাড়া তো আর তো কাউকে দেখছি না আমি। আপনি কার কথা বলবেন ভাই? তো এটা হয়েছে কি আমি বলি আপনাকে, মূল যে ঘটনাটা এটা কারণটা হলো কি, আমরা একটা আন্দোলনে বিজয়ী হয়েছি না গণ-অভ্যুত্থানের মাধ্যমে। এই যে গণ-অভ্যুত্থানটা এটা কি আইন মেনে হয়েছে? হয় নাই। সংবিধান মেনে হয়েছে? তাও হয় নাই। কিন্তু তারা আইনটাকে খারাপ বলেছে, ওই সরকারের আইনগুলিকে খারাপ বলেছে, ওই সরকারের সংবিধানকে খারাপ বলেছে। এগুলো বলে সেটাকে একদম উপেক্ষা করে সরকারের পতন ঘটিয়েছে। কে ঘটিয়েছে? স্টুডেন্টরা, সাধারণ মানুষরা। এই যে সাধারণ মানুষের একবার আইন অমান্য করার, সংবিধান লঙ্ঘন করার যে একটা অভ্যাস তৈরি হয়ে গেল, এই অভ্যাসটা যে সবসময়ের জন্যই প্রযোজ্য নয়, এটা যে কেবল স্বৈরাচারকে বিদায় করার জন্যই প্রযোজ্য ছিল, আর কখনো প্রযোজ্য নয়। যতক্ষণ পর্যন্ত এই সংবিধান থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে মানতে হবে। যখন থাকবে না তখন আপনি মানবেন না, কোনো সমস্যা নাই। এই যে জিনিসটা, এটা গণ-অভ্যুত্থানের পর নতুন সরকারের দায়িত্ব ছিল এটাকে এস্টাবলিশ করা, যে আমরা যা করেছি এখন ওদেরকে বিদায় করেছি, এখন আমরা নতুন করে সব কিছু গড়ে তুলব। যতদিন পর্যন্ত এটা গড়ে না উঠবে ততদিন পর্যন্ত এক্সিস্টিং আইনগুলি চলতে থাকবে, এটা আমরা সবাই মানব। এরকম একটা ধারণা সবার মধ্যে দেওয়া উচিত ছিল।